নির্বাচন আসলেই অপতৎপরতা শুরু করে এক শ্রেণীর বিদেশি গোষ্ঠী, মদদ দেয় বিএনপি। দেশে পরীক্ষামূলক 5G নেটওয়ার্কের উদ্বোধনী অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয়। চট্টগ্রামে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। মাত্র 42 দিনে আক্রান্ত ছাড়িয়েছে অতীতের 10 মাসের রেকর্ড। স্বাস্থ্য অধিদপ্তরকে সিভিল সার্জনের চিঠি। এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদনে জাতীয় স্মৃতিসৌধের শেষ মুহূর্তের প্রস্তুতি। ভারতের রাষ্ট্রপতির জন্য নিরাপত্তা জোরদার। ভোরের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। নির্বাচন আসলেই অপতৎপরতা শুরু করে এক শ্রেণীর বিদেশি গোষ্ঠী, যাতে মদদ দেয় বিএনপি। গতকাল রাতে দেশে পরীক্ষামূলক 5G নেটওয়ার্কের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। ঘড়ির কাঁটায় রাত 8:30। অতিথিদের চোখ হলরুমের সুবিশাল ইলেকট্রনিক পর্দায়। ক্ষণগণনা শেষে পর্দায় ভেসে উঠল ঐতিহাসিক সেই মুহূর্ত। 2018 সালে পরীক্ষার 3 বছরের মাথায় হুয়াওয়ে ও নকিয়ার সহযোগিতায় জাতীয় স্মৃতিসৌধ, টুঙ্গিপাড়া, প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়, ধানমন্ডি 32 নম্বর ও সংসদ ভবন এলাকায় পরীক্ষামূলকভাবে চালু হলো পঞ্চম প্রজন্মের টেলিকম সেবা 5G। বিশ্বের নবম দেশ হিসেবে দ্রুতগতির টেলিকম সেবা চালুর মুহূর্তে তাই আবেগ আপ্লুত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। অনুভূতি আসলে প্রকাশ করাটা কঠিন। আমরা সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছি প্রযুক্তিতে এক চুলো পেছনে থাকবো না। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, প্রযুক্তির মহাসড়কে সামনের কাতারেই রয়েছে বাংলাদেশ। তবে উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করতে বিএনপির মদদে বিদেশি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন সজীব ওয়াজেদ জয়। তারা তাদের বিদেশি মালিকদের কাছে তখন নালিশ করা শুরু করে, তাদের কাছে হাত পাততে থাকে, তাদের আশায় বসে থাকে যে তারা বিদেশ থেকে এসে ষড়যন্ত্র করে বিএনপিকে আবার ক্ষমতায় বসিয়ে দেবে। তো সেই ষড়যন্ত্র কিন্তু এখন আবার শুরু। আমি আপনাদেরকে একটু সতর্ক করতে চাই যে এই ষড়যন্ত্রকে আমরা সাফল্য হতে দেব না। অনুষ্ঠানে ভিডিও বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 5G প্রযুক্তি ডিজিটাল বাংলাদেশকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়। 5G প্রযুক্তির মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করতে পারে। দেশের শিল্প বাণিজ্য যোগাযোগ প্রযুক্তির বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে মানুষ জীবনযাত্রা এবং জীবনমান আরও উন্নত করতে সক্ষম হবে। আপাতত টেলিটকের 4G সিমেই নির্দিষ্ট সংখ্যক গ্রাহক 5G সেবা পাবেন। আগামী বছরেই বাণিজ্যিকভাবে চালু হবে এই সেবা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি কুচকাওয়াজ ও 81তম দীর্ঘমেয়াদী কোর্সের ক্যাডেট অফিসারদের কমিশন প্রাপ্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বহিঃশত্রুর আক্রমণ হলে মোকাবিলার সক্ষমতা আছে বাংলাদেশের। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মানুষের সেবায় সেনা সদস্যদের সদা জাগ্রত থাকার আহ্বান জানান সরকার প্রধান। সাক্ষাৎ রিপোর্ট ক্যামেরায় কমলদের রিপোর্ট। রীতি অনুযায়ী সেনাবাহিনীতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ সবচেয়ে অভিজাত আয়োজন। এবারের আয়োজনে সশরীরে না হলেও ভিডিওর মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নবীন সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মানুষের সেবায় সদা জাগ্রত থাকার আহ্বান জানান। তোমরা দেশ মাতৃকার মহান স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করবে। সর্বোচ্চ ত্যাগের বিনিময় হলেও দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করাই হবে একমাত্র পেশাগত ব্রত। সেই সাথে সাথে এদেশের সন্তান হিসেবে এদেশের মানুষের পাশে থাকতে হবে। জনগণের সকল প্রয়োজনে তোমাদের দায়িত্ব পালন করতে হবে। এই কুচকাওয়াজের মাধ্যমে 103 জন ক্যাডেট কমিশন লাভ করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত অফিসারদের মধ্যে 88 জন পুরুষ ও 7 জন মহিলা ক্যাডেট রয়েছেন। জাতির পিতা আমাদের যে পররাষ্ট্র নীতি দিয়েছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমরা সেই পররাষ্ট্র নীতিতেই বিশ্বাস করি। কিন্তু কখনো যদি আমরা কোনো বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হই, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতাও আমরা ইতিমধ্যে অর্জন করেছি। ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার আব্দুল্লাহ আল ইসলাম 81তম বিএম এর দীর্ঘমেয়াদী কোর্সে সেরা চৌকস ক্যাডেট হিসেবে সোর্ড অফ অনার লাভ করেন। এছাড়া কোম্পানি জুনিয়র আন্ডার অফিসার ইমরুল কায়েস সামরিক বিশ্বের শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনী স্বর্ণপদক অর্জন করেন।
জাতির জনকের প্রতিরক্ষা নীতির আলোকে আওয়ামী লীগ সরকার প্রণয়ন করে ফোর্সেস গোল 2030। এখন চলছে ফোর্সেস গোল অর্জনের কাজ। দক্ষতা সক্ষমতায় যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী, এমনটি জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে কমল দে, সময় সংবাদ। দেশের স্বার্থে নিজ সন্তানদের উৎসর্গ করতে চান এবার কমিশন পাওয়া নবীন সেনা কর্মকর্তাদের অভিভাবকেরা। তার আগে চান তারা যেন দেশ সেবায় যোগ্য হয়ে ওঠে। সাক্ষাৎকার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আকাশে উঠছে রঙিন বেলুন, মাথার ক্যাপ বাতাসে উড়িয়ে নিজেদের কমিশন অর্জনে উল্লাসে মাতান 103 জন নবীন সেনা কর্মকর্তা। বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 81তম দীর্ঘমেয়াদী কোর্সের মাধ্যমে কমিশন পেয়েছেন তারা। সন্তানদের এই গৌরবে উচ্ছ্বসিত অভিভাবকরাও। আমি চাই ও প্রথমে একজন ভালো মানুষ হোক আর দেশ ও জাতির জন্য কাজ করে যাক। দেশবাসীর কাছে দোয়া চাই যাতে সে নিজের জীবন দিয়েও দেশের সেবা করতে পারে। এবার কমিশন পাওয়া অফিসারদের মধ্যে 95 জনই বাংলাদেশি, বাকিদের মধ্যে 7 জন ফিলিস্তিনি এবং 1 জন শ্রীলঙ্কার। আর বাংলাদেশিদের মধ্যে 88 জন পুরুষ এবং 7 জন নারী ক্যাডেট অফিসার। প্রথা অনুযায়ী অভিভাবকরা তাদের সন্তানদের র্যাঙ্ক ব্যাজ পড়িয়ে দেন। সন্তানরা যেন দেশের হয়ে কাজ করতে পারে, সেটাই এখন তাদের চাওয়া। সে একজন প্রকৃত ভালো মানুষ হবে প্রথমে, দেন হি উইল বি এ ভেরি গুড মিলিটারি অফিসার। সন্তান আজকে 3 বছর কঠোর পরিশ্রমের পরে সে তার সাফল্য অর্জন করছে। সন্তানের সাফল্যে মা বাবার সাফল্য, মা বাবার আনন্দ। সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদের উপস্থিতিতে র্যাঙ্ক ব্যাজ পড়েন নবীন সেনা কর্মকর্তারা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ওমিক্রনের চোখ রাঙানির মধ্যেই চট্টগ্রামে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। মাত্র 42 দিনে আক্রান্ত ছাড়িয়েছে অতীতের 10 মাসের রেকর্ড। ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ায় অ্যালার্মিং বিবেচনায় ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠিও দিয়েছে সিভিল সার্জন। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। একে তো অতি সংক্রমণশীল ওমিক্রনের আতঙ্ক, তার উপর বাড়ছে উদ্বেগজনক হারে ডেঙ্গুর প্রকোপ। গত 1.5 মাসে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ায় চিন্তিত চিকিৎসকরা। গত বছর বা তার আগের বছর দেখা গেছে যে বৃষ্টি মৌসুমে এটা এসছে, তা এখনো এবার শীতের মৌসুমে শীত তো এখনো আসে নাই, তার আগে থেকেই শুরু হয়েছে। শুধু গত 42 দিনেই আক্রান্ত হয়েছে 287 জন। নগরীর খালগুলোতে পানি জমে থাকা ও মশার ওষুধ না ছিটানোকেই ডেঙ্গুর জন্য দায়ী করছেন চিকিৎসকরা। এডিস মশা কন্ট্রোলে রাখতে গেলেই তো আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা চলে আসতেছে। 3 দিনের বেশি পানি রাখাই যাবে না। আর যেসব লার্ভা, ওটা ধ্বংস করার জন্য সিটি কর্পোরেশনকে আসলে সঠিক সময়ে সব সময় লার্ভিসাইড, অ্যাডাল্টিসাইড এসব প্রয়োগ করতে হবে। এদিকে উদ্বেগের কথা জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দিয়েছে সিভিল সার্জন। মশার লার্ভা সংগ্রহ করে নগরীতে জরিপ চালিয়ে ডেঙ্গু রোধে সিদ্ধান্ত নিবে ঢাকা থেকে আসা দলটি। কেন আমাদের চট্টগ্রামে এটার সংখ্যা বাড়লো, এটাকে উপর রিসার্চ করার জন্য আমরা আমাদেরকে একটা রিসার্চের একটা প্রতিনিধি দলকে আমাদের এখানে চট্টগ্রামে খুব শীঘ্রই আসবে। আর মারা গেছে 8 জন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আত্মত্যাগী বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় স্মৃতিসৌধে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চলছে স্মৃতিসৌধ পরিষ্কার ও বিমান মহড়া। তবে এবার শ্রদ্ধা জানাতে আসবেন মুক্তিযুদ্ধকালীন বন্ধু প্রতিম দেশ ভারতের রাষ্ট্রপ্রধান। এজন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। সাভার থেকে মোজাফফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। নবম পদাতিক ডিভিশনের কমান্ডিংয়ে বিজয়ী সুবর্ণ জয়ন্তী উদযাপনে সশস্ত্র মহড়ায় 3 বাহিনীর সদস্যরা। স্বাধীনতা সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে সর্বশেষ প্রস্তুতিও চলছে জোরে সোরে। সৌধ মিনার, শহীদ বেদি, হ্যালিপ্যাড সহ সড়কগুলো ধুয়ে মুছে চকচকে করে তোলা হয়েছে। গাছের টবগুলো স্থানান্তরের মাধ্যমে স্মৃতিসৌধ এলাকাকে দৃষ্টিনন্দন করার চেষ্টা করছেন মালিরা। পাশাপাশি সিসি ক্যামেরা স্থাপন সহ জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। রং তুলিতে রাঙাইয়া সুন্দর করে সাজাইয়া সাভার জাতীয় স্মৃতিসৌধে আমরা সুন্দর করে সাজাই যাচ্ছি। দোয়া মুছা, ঝাড়ু দেওয়া, পরিষ্কার। ডিসেম্বরের উপলক্ষে আমরা একটু পরিচ্ছন্ন পরিচিত করি। আমরা বিভিন্ন গাছ আছে লাগানো, এগুলো গাছের গোড়া খুঁচায় নিড়ি করে দেওয়া হয়। প্রায় 2 মাস যাবৎ পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কাজ সম্পূর্ণ করেছি। 84 একরের পুরো এলাকায় সবুজ গাছ, লাল ইটের প্রাচীর ও কংক্রিটে ঘেরা।
এ যেন লাল সবুজের এক টুকরো বাংলাদেশ। বাহারি রঙিন ফুল সৌরভ ছড়াচ্ছে পুরো সৌধ চত্বরে। ৪৯ বছর আগে সাভারের পাথালিয়া, টাটিবাড়ি, কুড়াগাঁও সহ ৩টি মৌজা নিয়ে ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধের শিলান্যাস করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সময় সংবাদ, সাভার। বিতর্কিত বক্তব্যের জেরে প্রতিমন্ত্রীর পদ হারানো ডাক্তার মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে না দেওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, এমন ব্যক্তিকে ঢুকতে না দিয়ে সঠিক কাজ করেছে কানাডা কর্তৃপক্ষ। দেশের ভাবমূর্তি নষ্ট করায় অনেকেই তার শাস্তির দাবিও জানিয়েছেন। কানাডার প্রতিনিধি শরীফ ইকবাল চৌধুরীর তথ্য ও ছবিতে বিস্তারিত। গেল কয়েকদিন ধরেই আলোচনার তুঙ্গে ডাক্তার মুরাদ হাসান। এর মধ্যে তার কানাডায় ঢুকতে না পারার ঘটনায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিভিন্ন সূত্রে জানা যায়, শুক্রবার কানাডার স্থানীয় সময় দুপুর 1:15 টরন্টোর পিয়ারসন বিমানবন্দরে পৌঁছান ডাক্তার মুরাদ হাসান। এরপর কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি সিবিএস কর্মকর্তারা প্রায় 3 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় মুরাদ হাসান কানাডায় ডায়াবেটিস সহ স্বাস্থ্য পরীক্ষার জন্য এসেছেন বলে জানান। তার উত্তর সিবিএস কর্মকর্তাদের কাছে অবান্তর ঠেকলে জিজ্ঞাসাবাদ শেষে তাকে শুক্রবার রাতে দেশের উদ্দেশ্যে ফেরত পাঠানো হয়। এমনকি তিনি যাতে ভবিষ্যতে কানাডায় প্রবেশ করতে না পারে সেজন্য তার আঙ্গুল ও হাতের ছাপ, ছবি এবং স্বাক্ষর সংগ্রহ করে রাখে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এমন খবরের পরপরই দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে আলোচনার বিষয়ে পরিণত হয়েছেন মুরাদ। অনেকে কানাডা কর্তৃপক্ষের পদক্ষেপের প্রশংসা করেছেন। বাংলাদেশ থেকে যেই হোক, যেই দলেরই হোক, যেই ব্যক্তিই হোক, দুর্নীতিবাজ এবং ক্রিমিনালদের এইসব দেশে আসলে ঠাঁই নাই এবং আমরা চাইও না এরা আসুক এইসব দেশে। এইসব দুর্নীতিবাজ যারা আছেন দলের ভিতর, তাদের জন্য যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এর আগে ডক্টর মুরাদ হাসানের কানাডায় আসা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে। কানাডায় তার প্রবেশ প্রতিহত করতে দেশটির বিভিন্ন সরকারি দপ্তর, ইমিগ্রেশন অফিস এবং কানাডা বর্ডার সার্ভিস এজেন্সির কাছে লিখিত আবেদন দাখিলের পাশাপাশি বাংলাদেশে তার অপকর্মের সংবাদ, ভিডিও, অডিও সরবরাহ করে তারা। এদিকে এই ঘটনার পর ভবিষ্যতে সরকারি আমলা ও সাংসদদের কানাডা আগমনকে প্রশ্নবিদ্ধ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সময় সংবাদ, কানাডা। প্রথমবার অর্ধেকের বেশি পথে পরীক্ষামূলকভাবে চলল স্বপ্নের মেট্রো রেল। রোববার সকালে উত্তরা থেকে আগারগাঁও ৯ নম্বর স্টেশন পর্যন্ত হয়েছে মান পরীক্ষা। প্রকল্পটির ব্যবস্থাপনা পরিচালক জানান, আগামী বছর ১৬ ডিসেম্বর শুরু হবে মেট্রো রেলের বাণিজ্যিক চলাচল। বাস্তবে রূপ নিচ্ছে মেট্রো রেলের স্বপ্ন। রোববার একের পর এক স্টেশন পার হয়ে সকাল 11টায় রাজধানীর আগারগাঁওয়ে এসে থামে ৬ বগির এক সেট ট্রেন। সফলভাবে সম্পন্ন হয় উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনের ৯ নম্বর স্টেশন পর্যন্ত মেট্রো রেলের পারফরমেন্স টেস্ট। যানজটের এই শহরে দ্রুতগতির যোগাযোগ ব্যবস্থার স্বপ্নে বিভোর নগরবাসী জানালেন তাদের উচ্ছ্বাসের কথা। এটা দেখে আমাদের খুবই ভালো লাগে যে দেশ উন্নত হচ্ছে, আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নত হচ্ছে। এটা যখন চলবে পুরোদমে তখন আমাদের আরো বেশি ভালো লাগবে। আজকেও আমার ভাইবা ছিল, একটা ভাইবা দিতে এসে লেট হয়ে গেছে যানজটের কারণে। যখন মেট্রো রেল আসবে আমরা আশা করি যে আমরা খুব দ্রুত সময়ে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। বহির্বিশ্বে যে অবস্থাটা দেখি আর যখন আমাদের নিজের বাংলাদেশে আমাদের মাতৃভূমিতে এই অবস্থা, অবশ্যই আমাদের জন্য একটা প্রাপ্তি। 20.10 কিলোমিটারের এই রেলপথে প্রতি ঘন্টায় 24টি ট্রেন চলাচল করবে। এতে যাত্রী আসা যাওয়া করবে 60,000। আগামী বছর ডিসেম্বরেই শুরু হবে মেট্রো রেলের বাণিজ্যিক চলাচল। 2022 সালের 16 ডিসেম্বর আমরা মেট্রো রেলের যে বাণিজ্যিক চলাচল এই আগারগাঁও পর্যন্ত সেটা আমরা শুরু করতে যাচ্ছি। দ্বিতীয় পর্যায়ে 2023 সালের ডিসেম্বর মাসে মেট্রো রেলে ঢাকা মহানগরবাসী এবং বাংলাদেশের জনগণ চলাচল করতে পারবেন। আমরা আশা করছি জানুয়ারি 2022 মাসে একদম মতিঝিল পর্যন্ত আমাদের মেট্রো রেলের যে ভায়াডাক, সেই ভায়াডাকের নির্মাণ সম্পন্ন হয়ে যাবে। এভাবেই স্বপ্ন ছুঁয়ে একটু একটু করে বাস্তবে পরিণত হচ্ছে রাজধানী ঢাকায় আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা। আগামী বছর থেকে বাণিজ্যিকভাবে মেট্রো রেলে যাত্রী পরিবহন শুরু হলে এই নগরের পরিবহন ব্যবস্থায় যেমন আসবে যুগান্তকারী এক পরিবর্তন, তেমনি অনেকটাই কমবে যানজটের ভোগান্তি। এমনটাই বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেশ সম্পূর্ণ ডিজিটাল হয়ে গেলে দুর্নীতির কোনো জায়গা থাকবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রোববার সকালে বিদ্যুৎ ভবনে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসির অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন,
গ্রামকে গ্রামের মতো রেখেই শহরের সুবিধা নিশ্চিত করতে কাজ করছে সরকার। দেশকে দুর্নীতিমুক্ত করতে ডিজিটাল বাংলাদেশের বিকল্প নেই। দেশকে যদি দ্রুততার সাথে দুর্নীতিমুক্ত করতে পারা যায়, দেশকে যদি যত বেশি আমরা মানুষের সংস্পর্শে আসব, তত দ্রুত কিন্তু দেশ ডেভেলপমেন্ট হবে। সবগুলো কিন্তু যদি ডিজিটাল হয়ে যায়, তাহলে দুর্নীতির কোনো জায়গা আছে? জাপানি 2 শিশুর মামলায় নতুন মোড়। আগামী 2 দিন শিশুদের মায়ের কাছে রাখার আদেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। 15 ডিসেম্বর তাদের হাজির করতে বলা হয়েছে আদালতে। ওই দিনই দেয়া হবে চূড়ান্ত আদেশ। জাপানি 2 শিশু বাংলাদেশি বাবার কাছেই থাকবে। উচ্চ আদালতের এই রায়ের পর অনেকেই ভেবেছিলেন দ্বন্দ্ব মনে হয় শেষ হলো, কিন্তু সন্তানের দাবি ছাড়তে নারাজ মা আপিল করেন সর্বোচ্চ আদালতে। রোববার শুনানি হয় এই আপিলের। আগামী 2 দিন 2 শিশুকে মায়ের কাছে দিতে বাবাকে আদেশ দেন প্রধান বিচারপতির আদালত। বলা হয় 15 ডিসেম্বর সকালে 2 শিশুকে আদালতে হাজির করতে। মেয়েদের জন্যে যতক্ষণ পর্যন্ত তারা বয়প্রাপ্ত না হয়, সাবালিকা না হয়, ততক্ষণ পর্যন্ত মাই হচ্ছে সবচেয়ে উপযুক্ত স্থান। মায়ের কাছে বাচ্চাদের পৌঁছে দিতে হবে, মা যেখানে আছে, এবং 15 তারিখে 9:30টার মধ্যে বাচ্চাদেরকে কোর্টের সামনে আসতে হবে এবং অ্যাপিলিয়েশন একটা অর্ডার পাস করবেন। 2 শিশুর বাবার পক্ষের আইনজীবী বলেছেন, হাইকোর্টের রায় যে সঠিক ছিল তার পক্ষেই আইনি লড়াই চালাবেন তারা। 2 সন্তানকে নিয়ে বাংলাদেশ জাপানের 2 নাগরিকের দীর্ঘ আইনি লড়াই শেষে 11 ও 9 বছরের 2 শিশুর কথা শুনে বাবার কাছে রাখার পক্ষে মত দেন উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। স্টুডেন্ট ভিসায় ডকুমেন্ট জালিয়াতির দায়ে 19 শিক্ষার্থীকে 10 বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে ব্রিটিশ হাইকমিশন। স্টেলার কনসালটেন্ট নামের একটি প্রতিষ্ঠান এই 19 শিক্ষার্থীর ভিসার জন্য অন্যান্য কাগজপত্রের সঙ্গে ভুয়া জব সার্টিফিকেট জমা দেয় ব্রিটিশ হাইকমিশনে। হাইকমিশন বিষয়টি নিশ্চিত হবার পর তাদের যুক্তরাজ্যের লেখাপড়া 10 বছরের জন্য নিষিদ্ধ করে। এতে অর্থনৈতিক এবং মানসিকভাবে বিপর্যয়ের মধ্যে পড়েছে শিক্ষার্থীরা। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। টিএমবিসি কি করলো, ইন্টারভিউ নিল। এরপর ইন্টারভিউ নেওয়ার পরে আমাদেরকে 10 বছরের জন্য ব্যান করে দিল এই জব সার্টিফিকেটের জন্য। আকিকুর রহমানের স্বপ্ন ছিল স্বপ্নের দেশ লন্ডনে লেখাপড়ার। এই জন্য সকল প্রস্তুতিও ছিল তার। স্টেলার কনসালটেন্ট নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির মাহবুবের কাছে ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অফ ইংল্যান্ডে পড়াশোনা করতে যুক্তরাজ্যের ভিসা পেতে পাসপোর্ট সহ ফাইলপত্র জমা দেন। মাহবুব জব সার্টিফিকেট তৈরি করে ব্রিটিশ হাইকমিশনে ভিসার জন্য জমা দেন এসব কাগজপত্র। কিন্তু জমা দেওয়া কাগজপত্রের মধ্যে জব সার্টিফিকেট ছিল জাল। হাইকমিশন জালিয়াতির প্রমাণ পেয়ে আকিক সহ 19 শিক্ষার্থীকে 10 বছরের জন্য যুক্তরাজ্যে প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেয়। প্রতারিত শিক্ষার্থীরা মাহবুব ও তার স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করলেও তারা কৌশলে বের হয়ে গেছে। ওসি আমাকে ধমক দিয়ে বললো, আপনি বেশি বুঝেন তাহলে এখানে আসতেন কেন, আমরা এটা সিস্টেমে নিয়ে যাচ্ছি। সিলেট নগরীর জিন্দাবাজারের ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির 5ম তলায় অবস্থিত স্টেলার কনসালটেন্ট নামের ওই অফিসে গিয়ে একজন অফিস সহকারী ছাড়া কাউকে পাওয়া যায়নি। পরে তার স্ত্রী এবং ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান দাবিদার জান্নাতুল রাফা ফোনে জানান বিষয়টি মীমাংসা করে ফেলা হবে। আগে আমরা ফিনান্সিয়াল ক্ষতিটাকে পোষানোর পর তারপর ওনাদের যে 10 বছরের ব্যান হয়েছে, আগামীতে ওনাদের এই ক্ষতিটা পোষানোর চেষ্টা করব। এদিকে শিক্ষার্থীদের সঠিক প্রতিষ্ঠানের মাধ্যমে নির্ভুল কাগজপত্র জমা দেওয়ার ব্যাপারে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন ফরেন এডুকেশন কনসালটেন্ট অ্যাসোসিয়েশনের এই নেতা। স্টুডেন্ট যেন অ্যাটলিস্ট নিজেও যেন কিছু জিনিস নিজের বুদ্ধিকে প্রয়োগ করে, যে আমি যে ডকুমেন্টসগুলো দিচ্ছি সেটা বললেই শুধু হবে না, এটা সঠিক কিনা এবং এটা দেওয়া যুক্তিসঙ্গত কিনা। স্টুডেন্ট ভিসায় লন্ডন যেতে 19 শিক্ষার্থী মুনতাসির মাহবুবের মাধ্যমে 1,09,750 পাউন্ড জমা দেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,26,00,000 টাকার মতো। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। উত্তরের হিমেল হাওয়ায় দিনাজপুরে জেঁকে বসেছে শীত। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা। রোববার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
বিস্তারিত জানাতে শহরের কলেজ মোড় এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম নবী দুলাল। স্নেহা, আপনি জানেন যে হিমালয়ের পাদদেশে এই উত্তরের জেলা দিনাজপুর হয়, এখানে কি শীতের প্রকোপটা অনেক বেশি। তবে গত 7 দিন আগে যা ছিল তা কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। বিশেষ করে 3-4 দিন ধরে আমরা দেখছি যে এখানে আপনার হিমেল বাতাস এবং কুয়াশার কারণে জনজীবন কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। এবং আবহাওয়া অফিস যেটা জানিয়েছে যে গত আজকে 13 তারিখে সকালবেলায় যেটা আমরা জেনেছি যে তাপমাত্রা আপনার 10.2 ডিগ্রি সেলসিয়াস আপনার এখানে হয়েছে এবং বাতাসের যে আর্দ্রতা সেটি হচ্ছে আপনার 92%। বিশেষ করে হিমেল যে বাতাস, সেই বাতাসটি কিন্তু আপনার গতিবেগ আপনার 4 থেকে 5 কিলোমিটার। তবে এই শীতের কারণে যে সবচেয়ে বেশি দুর্ভোগ আপনি জানেন যে বিশেষ করে অসহায়, দরিদ্র এবং গরিব মানুষ যারা এই শীতে তারা সবচেয়ে বেশি কষ্ট পায়। এবং গত 3 দিন ধরে এই আবহাওয়ার কিন্তু ব্যাপক পরিবর্তন হয়েছে এবং যত বেলা বাড়ে তত কিন্তু বাতাসের তীব্রতা কিন্তু বাড়ে। তারা যেটা জানিয়েছেন 10 থেকে 12 কিলোমিটার বেগে কিন্তু আপনার এই দিনের বেলায় আপনার বাতাস কিন্তু আপনার প্রবাহিত হয়। এবং তারা যেটা বলছেন যে আগামী 2-1 দিনের মধ্যে তাপমাত্রা দিন এবং রাতের ক্রমান্বয়ে কমে আসবে। এবং আমরা যেটা আপনার লক্ষ্য করছি যে এখানে যে পুরনো কাপড়ের যে মার্কেটগুলো, সেই মার্কেটগুলো কিন্তু আপনার এখন সাধারণ মানুষ শুধু নয়, যারা আপনার অসহায় এবং দরিদ্র, যাদের আয়ের অনেক কম, দিনমজুর, তারাও কিন্তু এখন ভিড় করছে এই শীতের কাপড় কিনতে। বিশেষ করে আপনার কুয়াশার কারণে আমরা যেটা দেখেছি যে আপনার সন্ধ্যা থেকে আপনার ভোর পর্যন্ত অনেক আপনার যানবাহন তার হেডলাইট জ্বালিয়ে আপনার চলাচল করছে। এবং বিশেষ করে এই শীতে আমরা আবারও বলি যে আপনার যারা বয়স্ক এবং শিশু তারা কিন্তু শীতের কারণে সবচেয়ে বেশি কষ্ট পায় এবং শীতজনিত রোগের সবচেয়ে বেশি আপনার তারা আক্রান্ত হয়। এবং এখানে আরেকটি বিষয় বলি যে দিনাজপুর 13টি এখানে উপজেলা রয়েছে। এই উপজেলায় আপনার যে সব কাপড়, শীতবস্ত্র জেলা প্রশাসন থেকে দেওয়া হয়েছে, সেটা আমরা যেটা জানতে পারি যে 50,000 তার শীতবস্ত্র দিয়েছে। এটা কিন্তু অপ্রতুল। এখানে লোকসংখ্যা প্রায় আপনার 33 লক্ষ লোকসংখ্যা। তারপরেও যারা গরিব মানুষ আছে সে অনুপাতে সরকারি যে বরাদ্দ, সেই বরাদ্দটা কিন্তু আপনার আরও বেশি হওয়া দরকার বলে অনেকে জানিয়েছেন। ভাসমান মানুষ, দরিদ্র মানুষ যারা হচ্ছে রেলওয়ে স্টেশন, প্ল্যাটফর্ম বা বাস টার্মিনাল বা বিভিন্ন মার্কেটের বারান্দায় যারা আশ্রয় নিয়েছেন, তাদের দুর্দশা এবং দুর্ভোগ কিন্তু খুব চরমে। এবং আমরা আরেকটি বিষয় দেখি যে শহরের চেয়ে আপনার গ্রামে গঞ্জে কিন্তু আপনার শীতের প্রকোপটা অত্যন্ত বেশি। এবং সেখানে যারা গরিব দরিদ্র মানুষ আছে তারা কিন্তু আপনার সবচেয়ে বেশি আপনার কষ্টের মধ্যে রয়েছে। আর দিনাজপুরের যে আবহাওয়া অফিস যেটা বলছেন যে এই ক্রমান্বয়ে দিন এবং রাতের যে তাপমাত্রা কমে আসবে, এই কমে আসার কারণে কিন্তু শীতের প্রকোপটা কিন্তু আরও অনেক বেশি পড়বে। এবং এই কারণে মানুষের যে দুর্ভোগ, এই শীত দুর্ভোগ লাঘবের জন্য আপনার যারা জেলা প্রশাসক শুধু নয়, বিভিন্ন যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছেন তাদের আপনার কাছে তাদের কিন্তু আর্থিক যে এই শীত বস্ত্র তারা যেন পায়। তো আমার কাছে শীতের সর্বশেষ এই ছিল। শ্রেয়া। দিনাজপুর থেকে শীতের তীব্রতার খবর জানাচ্ছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। দিনাজপুরে 2022 সালের এসএসসি পরীক্ষায় 30% সিলেবাসের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল সকালে জেলা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, অতিমারির কারণে পরীক্ষা ছাড়াই নবম থেকে দশম শ্রেণীতে উন্নীত হয়েছেন তারা। আসন্ন এসএসসি পরীক্ষার 8 মাস বাকি থাকলেও পূর্ণ সিলেবাসে পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। এই অল্প সময়ে পুরো বিষয়ে পরীক্ষা দিলে প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারবেন না তারা। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নবীন নৌসেনাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালন করতে আহ্বান জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল। খুলনায় তিতুমির প্যারেড গ্রাউন্ডে নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। কুচকাওয়াজ পরিদর্শন শেষে 468 জন নবীন নাবিকের মাঝে পুরস্কার বিতরণ করেন নৌবাহিনী প্রধান। নবীনদের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে জাতীয় নিরাপত্তা ও অগ্রগতির পথে সঠিকভাবে দায়িত্ব পালনের উপর গুরুত্ব আরোপ করেন তিনি।
একই অনুষ্ঠানে খুলনা নৌবাহিনীর আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আনোয়ার হোসেন সহ উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং নবীন নাবিকদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। প্রিয় নবীন নাবিকবৃন্দ, নাবিক হিসাবে তোমাদের চরিত্রে দেশপ্রেম, আনুগত্য, শৃঙ্খলা, মূল্যবোধ, নৈতিকতা এবং শিষ্টাচার এই গুণাবলীগুলো দৃঢ়ভাবে ধারণ করবে বলে আমার বিশ্বাস। মাদকাসক্তি, সন্ত্রাস এবং জঙ্গিবাদের ন্যায় সামাজিক অবক্ষয় হতে নিজেকে নিরাপদ রেখে তোমরা উজ্জ্বল ভবিষ্যতের জন্য মহান সৃষ্টিকর্তার উপর অবিচল বিশ্বাস স্থাপন করে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাবে, এ আমার একান্ত প্রত্যাশা। নওগাঁর আড়তে কমেছে মাছের সরবরাহ। এতে সব ধরনের মাছের দর কেজিতে বেড়েছে 20 থেকে 25 টাকা পর্যন্ত। বাড়তি দাম পেয়ে খুশি চাষিরা। নওগাঁ থেকে এমআর রকের রিপোর্ট। ভোরে আলো ফোটার সাথেই পাইকারের হাঁক ডাকে জমে ওঠে সান্তাহার বাইপাস মাছের আড়ত। তবে গেল কদিনের চেয়ে রোববার এই আড়তে কমেছে মাছের সরবরাহ। এতে প্রভাব পড়েছে সব ধরনের মাছের দরে। চাহিদার তুলনায় সরবরাহ কমায় গেল সপ্তাহ থেকে রুই, কাতল কেজিতে 20 থেকে 25 টাকা বেশিতে চলছে বেচা কেনা। বাড়তি দাম পেয়ে খুশি চাষিরা। পাঙ্গাস দিলাম 85 টাকা, তবে আগের তুলনা হিসাবে মাছের দাম ভালো আছে। রুই, ব্রিকেট, সিলভার, জাপানি সর্বোচ্চ 230 টাকা পর্যন্ত দাম পাইছি। মোটামুটি আছে, কিন্তু ফিটের হিসাবে সেই দাম মূল্য হয়নি। বিভিন্ন মাছের দাম এখানে বেশি আর বাজারে গেলে কম। সব মাছ 102 কেজি কাতল 245, কানো, শিং, মাগুর 350, 345। নাগালের মধ্যে রয়েছে কার্প জাতীয় মাছের দর। ব্যবসায়ীরা বলছেন শীতের প্রকোপ বাড়ায় বিল জলাশয়ে মাছ ধরা ব্যাহত হচ্ছে। মাছ কম আসায় বাড়ছে দর। মাছের আমদানি কম, এজন্য বাজারে আরোই কম, এজন্য মাছের দামটা বেশি। মাছের দাম মোটামুটি পর্যাপ্ত আছে। দেশি মাছ আগের তুলনায় আমদানি একটু কমছে, যার কারণে মাছের দাম কিছুটা বেড়ে গেছে। প্রতিটা মাছের কেজিতে 20 টাকা 25 টাকা এরকম। সান্তাহার আড়তে প্রতিদিন 25 থেকে 30 লাখ টাকার মাছ কেনা বেচা হয়। জেলায় 123টি বিল জলাশয় ও 60টি নদীতে 18,000 নিবন্ধিত মাছ চাষি মাছ চাষ কারবারে জড়িয়ে রয়েছেন। সান্তাহার বাইপাস মাছ আড়ত থেকে এমআর রকি, সময় সংবাদ। বিজয় দিবস সহ 3 দিনের টানা ছুটিতে পর্যটকদের বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে হ্রদ আর পাহাড়ের শহর রাঙামাটি। এরই মধ্যে আগাম বুকিং হয়ে গেছে অধিকাংশ হোটেল, মোটেল ও গেস্ট হাউস। পর্যটকদের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। রাঙামাটি থেকে হেফাজত সবুজের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। শহরের যান্ত্রিক জীবনে ক্লান্তি থেকে মুক্তি পেতে প্রকৃতির সান্নিধ্যে ঘুরে বেড়াতে চান ভ্রমণ পিপাসুরা। পাহাড় ও হ্রদে ঘেরা প্রকৃতির লীলাভূমি পার্বত্য জেলা বরাবরই পছন্দের তালিকায় থাকে পর্যটকদের। তাই বিজয় দিবস সহ 3 দিনের ছুটিতে সাজিক ভ্যালি, ঝুলন্ত সেতু, কাপ্তাই লেক, পলওয়ে পার্ক, আরণ্যক এবং শুভলং ঝর্ণা সহ আরও মনোমুগ্ধকর পর্যটন স্পটগুলো মুখরিত হয়ে উঠবে হাজার হাজার পর্যটকে। রাঙামাটিতে ঘুরতে আসা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় পণ্য হচ্ছে স্থানীয় তাঁতে বোনা বিভিন্ন পোশাক। তাই টানা বন্ধে আগত পর্যটকদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে বাহারি সব পণ্যের পসরা সাজাতে ব্যস্ত ব্যবসায়ীরা। টুরিস্ট আসবে, তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে আমরা মাল রাখছি। আমরা বিভিন্ন আইটেম এখানে তোলা হয়েছে, রাঙামাটির তাঁতের জিনিস সবগুলো। পর্যটকদের বাড়তি চাপে শহরের প্রায় শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউসগুলো থাকে পরিপূর্ণ। এরই মধ্যে অধিকাংশ হোটেলের প্রায় 100% রুম বুকিং হয়েছে বলে জানিয়েছে হোটেল সংশ্লিষ্টরা। পর্যটকের অনেক চাপ, বন্ধের সময় আমাদের বুকিং সম্পন্ন হয়ে গেছে। হ্রদে ভ্রমণে বাড়তি পর্যটকদের চাপ সামাল দিতে সব প্রস্তুতি সম্পন্নের কথা জানালেন ইজাদার। আগামী এই ডিসেম্বরের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আশা করি ভালো পর্যটক হবে। এদিকে পর্যটকদের নির্বিঘ্নে ভ্রমণ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান ট্যুরিস্ট পুলিশের। আগত পর্যটকরা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে, নিরাপত্তা বিধানে জেলা পুলিশের পাশাপাশি আমাদের ট্যুরিস্ট পুলিশ রাঙামাটি রিজিয়নও তৎপর থাকে। এই ছুটিতেই রাঙামাটির বিভিন্ন পর্যটন স্পটে 30,000 পর্যটকের আগমন ঘটবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। সময় সংবাদ, রাঙামাটি। মুন্সিগঞ্জে নদী দখল ও দূষণ নিয়ে জাতীয় নদী রক্ষা কমিশনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন নদীর সমীক্ষা রিপোর্টে 57টি প্রতিষ্ঠান নদী দখলের তালিকায় রয়েছে বলে উল্লেখ করা হয়। পরে বক্তারা ধলেশ্বরী, শীতলক্ষা ও গোমতী নদীর দখল উচ্ছেদ এবং
পরিবেশ দূষণ রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। কর্মশালায় পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএ, পরিবেশ অধিদপ্তরের নেতারা সহ স্থানীয় অনেকে উপস্থিত ছিলেন। হরেক রকম শীতকালীন সবজিতে সয়লাব মুন্সিগঞ্জের ধলাগাঁও পাইকারি বাজার। সরবরাহ বাড়ায়, দামও কমেছে কেজিতে 5 থেকে 20 টাকা পর্যন্ত। বিষমুক্ত টাটকা সবজির বিপুল সরবরাহের কারণে এই হাটের কদরও অনেক বেশি। আবু সাইদের ক্যামেরায় বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। মুন্সিগঞ্জ সদরের এই ধলাগাঁও হাটে হরেক রকম শীতকালীন সবজি যেন মেলা বসেছে। কৃষকরা ক্ষেত থেকে সরাসরি সবজি নিয়ে আসেন। সাধারণ ক্রেতা ও পাইকাররা সবজি কিনতে ভিড় করেন এই হাটে। সবজির সরবরাহ বাড়ায়, দামও সহনীয়। টাটকা জিনিসগুলো পাওয়া যায় এবং দামে অত্যন্ত খুব কম। এই কপি বেচতাম 40 টাকা পিস, অন বিক্রি করতেছে 10 টাকা পিস। সরকার যদি সার ওষুধ এগুলো যদি একটু দ্রব্যমূল্য কমায় দিত তো কৃষির জন্য ভালোই তো। এই সবজির চাহিদা রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। এখানকার সবজি রপ্তানি হচ্ছে দেশের বাইরেও। তবে সম্প্রতি ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে আবাদি জমির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। বৃষ্টি হওয়াতে আমাদের খুবই ক্ষতি হয়ে গেছে। এই বাজার ডাক নিয়েছি, আমাদের সেই ডাকের অবস্থা খুবই খারাপ। কীটনাশক কম ব্যবহার করে আমরা যদি সবজি উৎপাদন করতে পারি, অবশ্যই সেটা গুণগত মান ভালো হবে, যা আমার স্বাস্থ্যের জন্য কখনো ক্ষতির কারণ হবে না। ৮,০০০-এরও বেশি পরিবার এই জেলায় সবজি চাষের সাথে জড়িত। জেলায় ৩,৪৯০ হেক্টর জমিতে আবাদকৃত শাকসবজির ৯২০ হেক্টরে অতিবৃষ্টির প্রভাব পড়েছে। তারপরও কৃষক শীতের সবজি নিয়ে এইভাবেই পসরা সাজিয়েছে এই হাটে। মুন্সিগঞ্জের ধলাগাঁও থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ঘূর্ণিঝড় জাওয়াদের পর থেকেই ঝালকাঠির বাজারগুলোয় সবজির দামে আগুন। এতে সাধারণ ক্রেতারা পড়েছেন বিপাকে। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কম থাকায় এই বিপত্তি বলে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে শহরের বড় বাজারে আছেন সহকর্মী পলাশ রায়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পলাশ, খুব ভোর থেকেই ঝালকাঠির বড় বাজারে পাইকারি সবজির বাজার কিন্তু শুরু হয়ে যায়। সকাল 7:30টার ভেতরেই এই পাইকারি বাজার শেষ হয়ে যায়। মূলত এখান থেকেই খুচরা বিক্রেতারা সবজি সরবরাহ করে ছোট ছোট বাজারগুলোতে কিন্তু বিক্রি করেন। কিন্তু এখন শীতের ভর মৌসুম চলছে, এই ভর মৌসুমেও সব ধরনের সবজির দাম কিন্তু বেড়ে গেছে। এই সময় আসলে সবজির দাম কম থাকার কথা, কিন্তু সব ধরনের সবজির দামই বেড়ে গেছে। আর এতে চরম বিপাকে পড়েছে স্থানীয় অসংখ্য ক্রেতারা। সাধারণ যে পাইকারি বিক্রেতারা আছে তারা বলছেন যে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সম্প্রতি সারা দেশেই যে বৈরী আবহাওয়ার সৃষ্টি হয়, সেই বৈরী আবহাওয়ার কারণে আসলে এই দাম বেড়েছে। আসলে জাওয়াদের পর থেকেই কিন্তু ঝালকাঠির এই পাইকারি এবং খুচরা বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। বিশেষ করে আলুর দাম কিন্তু খুচরা কেজি দরেও 5 টাকারও বেশি বেড়েছে। যেখানে আলু ছিল 18 টাকা কেজি, এখন কিন্তু খুচরা বাজারে তা 25 টাকা বিক্রি হয়েছে। অন্যদিকে ফুলকপি, বাঁধাকপি, লাউ, সিম, বরবটি সব ধরনের সবজির দামই কমপক্ষে 5 টাকা থেকে 10 টাকা করে বেড়েছে। আর এতে বিপাকে পড়েছেন কিন্তু সাধারণ ক্রেতারা। পাইকারি বা খুচরা বাজারে যে দামই ওঠা নেওয়া করুক না কেন, তাদের কিন্তু লভ্যাংশ থেকেই যায়, কিন্তু সাধারণ যারা ক্রেতারা তারা কিন্তু এই বাড়তি দামের ঘানিটা তাদেরকে টানতে হয়। অসংখ্য সাধারণ ক্রেতার সাথে আমার কথা হয়েছে। আসলে এই বাড়তি দাম গুনতে গিয়ে তারা কিন্তু এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে বিপাকে পড়ে যান। আর সাধারণ ক্রেতাদের সবসময় দেখা যায় এই ভোগান্তির সৃষ্টিটা হয়। তবে পাইকারি বিক্রেতারা বলছেন যে বৈরী আবহাওয়ার কারণে আসলে তাদের যে দামে কিনতে হচ্ছে সেই দামে তাদেরকে বিক্রি করা সম্ভব হয় না, যে কারণে দাম বেড়ে চলছে। তো এই ছিল ঝালকাঠির পাইকারি বাজারের সবজির উচ্চ দামের সর্বশেষ খবর। শ্রেয়া, ঝালকাঠি থেকে সবজির দরদামের খবর জানাচ্ছিলেন সহকর্মী পলাশ রায়।
গাইবান্ধার অন্যতম প্রাচীন নাট্য প্রতিষ্ঠান নাট্য ও সাংস্কৃতিক সংস্থার ১১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী উৎসব শুরু হয়েছে। গতকাল সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে নাট্য সংস্থা চত্বর থেকে একটি র্যালি বের করেন সংগঠনের নেতারা। র্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে চত্বরে এসে শেষ হয়। সপ্তাহব্যাপী উৎসবের মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক পরিবেশন, গুণীজন সম্মাননা ও পুরস্কার বিতরণ। নারায়ণগঞ্জে পাইকারি বাজারে সব ধরনের মাছের সরবরাহ বাড়ায়, দামও কমেছে। মাছ কিনতে ভোর থেকেই বাজারে ভিড় করছেন ক্রেতারা। বিস্তারিত জানাতে শহরের শীতলক্ষা নদের ৩ নম্বর ঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শওকত আলী সৈকত। এই নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষা নদীর ৩ নম্বর ঘাটে যে পাইকারি মাছ বাজারটি রয়েছে, এটি প্রায় ২০০ বছরের প্রাচীন মাছ বাজার। মূলত এই বাজার থেকেই নগরীর বিভিন্ন পাড়া মহল্লার মাছ বাজারের মাছ এখান থেকে সরবরাহ হয়ে থাকে। আছে প্রতিদিন ভোর থেকে শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত এই মাছ বাজারে জমজমাট বেচা কেনা হয়। আমরা দেখতে পাচ্ছি শীতের মৌসুমের হালকা কুয়াশাচ্ছন্ন পরিবেশ, কিন্তু এর মধ্যেও শত শত ক্রেতা মাছ কিনতে এসেছেন। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখছি যে আড়তদাররা যেটা আমাদেরকে বলছেন, এই বছর প্রচুর মাছের সরবরাহ বেড়েছে। দেশের বিভিন্ন নদ নদী, খাল বিল এবং হাওর অঞ্চলের পানি কমে যাওয়ার কারণে যে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে মাছ, তাজা মাছ ধরা পড়ছে। সেই মাছ এই বাজারে বিভিন্ন অঞ্চল থেকে এই বাজারে মধ্যরাতে এসে আড়তদারদের আড়তে এসে মজুদ হয় এবং ভোর থেকে সেই বেচাকেনা শুরু হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ১.৫ থেকে ২ কেজি ওজনের ইলিশ মাছও এই বাজারে এখনো পাওয়া যাচ্ছে। এছাড়া এই বাজারের একটি বৈশিষ্ট্য হচ্ছে ফরমালিন মুক্ত এবং কেমিক্যাল মুক্ত তাজা সব ধরনের মাছ এই বাজারে পাওয়া যায়, যে কারণে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের চাহিদা পূরণ করার জন্য এই বাজারটি সবচেয়ে উপযোগী একটি স্থান। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কর্মজীবী মানুষ যারা সারাদিন ব্যস্ততার মধ্যে সময় কাটান, তারা কর্মব্যস্ত মানুষ এই ভোরবেলা সকালবেলা এসে বাজারে মাছ কিনতে আসেন। এখন আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি, এছাড়া এই মাছ বাজারে প্রতিদিন যে বেচাকেনা হয়, অন্তত ২ থেকে ৩ কোটি টাকার মাছ এখানে বেচাকেনা হয় বলে আড়তদার সমিতির যে নেতৃবৃন্দ আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই বাজার ভোর সকালে এখনই জমে উঠতে শুরু করেছে এবং যেটা মনে হচ্ছে যে বেলার সাথে সাথে আরো প্রচুর পরিমাণে ক্রেতা সমাগম ঘটবে। তো মাছের সরবরাহ বেশি থাকলে মাছের দামও কিন্তু কিছুটা কমে। আড়তদার এবং পাইকারি বিক্রেতারা এমনটি আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে সব ধরনের মাছ কেজি প্রতি ১০০ থেকে ৩০০-৪০০ টাকা পর্যন্ত দাম এখানে কমেছে, যে কারণে ক্রেতারা মাছের পরিমাণের চেয়ে বেশি, প্রয়োজনের চেয়ে বেশি মাছ কিনে রাখছেন। তো আরেকটা বিষয় হচ্ছে যে এই শহরের যে শতাধিক হোটেল রেস্তোরাঁ রয়েছে, এগুলোর যে প্রতিদিনের মাছের চাহিদা ক্রেতাদের, সেই চাহিদা পূরণের জন্য কিন্তু এই হোটেল রেস্তোরাঁ কর্তৃপক্ষ এখান থেকেই মাছ সংগ্রহ করে থাকেন। আমরা দেখতে পাচ্ছি শীতলক্ষা নদীর তীরে মাছ বাজার জমজমাট বেচাকেনা শুরু হয়েছে। শ্রেয়া, এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জে পাইকারি মাছ বাজারের সবশেষ খবর। শীতলক্ষা নদীর ৩ নম্বর ঘাট থেকে মাছ বাজারের সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী শওকত আলী সৈকত। ওমিক্রন তাণ্ডবে দিশেহারা হওয়ার দিকেই এগুচ্ছে যুক্তরাজ্য। স্বয়ং দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন এমনই সতর্কবার্তার কথা দিলেন। রোববার ওমিক্রন ইমার্জেন্সি ঘোষণা করেছেন তিনি। একই সঙ্গে এই বছরের মধ্যেই সব প্রাপ্তবয়স্ককে বুস্টার ডোজের আওতায় আনার পরিকল্পনা ঘোষণা করেন বরিস। লন্ডন থেকে বিস্তারিত দেখুন শোয়েব কবিরের রিপোর্টে।
কোভিড নিয়ে গেল শীতে যুক্তরাজ্য সরকারের ধীর গতির পরিকল্পনায় এবার চলতে নারাজ বরিস জনসন। আর তাই ওমিক্রনের ভয়ঙ্কর রূপ বুঝতে পেরেই একের পর এক সর্বোচ্চ কঠোর সতর্কতা ও সিদ্ধান্ত নিচ্ছে সরকার। এমনই পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় বরিস জনসন বলেন, নতুন ওমিক্রন ভেরিয়েন্ট মোকাবেলায় প্রাপ্তবয়স্ক সবাইকে বুস্টার ডোজের আওতায় আনাই হলো মূল লক্ষ্য। Facing an emergency in our battle with the new variant Omicron. And we must urgently reinforce our wall of vaccine protection to keep our friends and loved ones safe. বুস্টার না নেওয়া জনগোষ্ঠীর মধ্যে ওমিক্রন সংক্রমণের ঢেউ শুরু হলে হাসপাতালে ভর্তির ঝুঁকির মাত্রা বেড়ে যাবে অনেক গুণ, যার ফলে পরিস্থিতি সামাল দেওয়া নাগালের বাইরে চলে যেতে পারে বলেও সতর্ক করেছেন বরিস। যুক্তরাজ্যে ওমিক্রনের সংক্রমণ প্রতিদিনই বাড়ছে দ্বিগুণ হারে। গড়ে অর্ধ লক্ষাধিক আক্রান্ত হচ্ছেন করোনা ভাইরাসে। রোগীদের চাপে বেশ নাজুক অবস্থা হাসপাতালগুলোর। করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে আগামী বছরের শুরুতে 25 থেকে 75 হাজারের মতো মানুষের মৃত্যু হতে পারে বলে এক গবেষণায় উঠে এসেছে। বুস্টার ডোজ নিয়েছে, এখন পর্যন্ত তাদের সংক্রমণের কথা আমরা জানতে পারিনি। তার মানে হচ্ছে এই নিউ ভ্যারিয়েন্ট থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে এই যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, মাস্ক পরা এবং ভ্যাকসিনেটেড হওয়া। বুস্টার ডোজ প্রদানের লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিটি এলাকায় সেনাবাহিনীর সদস্যরা কাজ করার পাশাপাশি চালু করা হচ্ছে অতিরিক্ত টিকা প্রদান কেন্দ্র। ইতিমধ্যে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবকও প্রস্তুত এই কার্যক্রমে সহযোগিতা করতে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। দুই দেশের মধ্যকার আনুষ্ঠানিক সম্পর্ক তৈরির পর প্রথমবার সংযুক্ত আরব আমিরাত সফর এসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। সোমবার আমিরাতের প্রিন্স শেখ মোহাম্মদ জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন তিনি। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সফর নিয়ে আমিরাতের দিক থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। দীর্ঘদিনের বৈরিতা ভুলে অবশেষে সংযুক্ত আরব আমিরাত সফরে ইসরায়েলের কোনো প্রধানমন্ত্রী রোববার উপসাগরীয় দেশটির উদ্দেশ্যে রওনা হন নাফতালি বেনেত। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বেশ কিছুদিন ধরেই ইরানের সঙ্গে বিশ্বশক্তির দেশগুলোর পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে। এ নিয়ে উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে আমিরাত সফরে ইসরায়েলি প্রধানমন্ত্রী। ওই বিবৃতিতে বলা হয়, সোমবার আবুধাবিতে পৌঁছে আমিরাতের প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে বসবেন নাফতালি। এর আগে এক সংবাদ সম্মেলনে নিজেদের মধ্যে সম্পর্ক জোরদারের কথা জানান তিনি। আমি ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছি। এই সফরে বিভিন্ন ইস্যুতে বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ওপর নজর দেওয়া হবে। দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার মাত্র 1 বছর পার হয়েছে। এরই মধ্যে আমরা নিজেদের অংশীদারিত্বের মধ্যে সম্ভাবনাময় অনেক কিছুই দেখেছি। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সফর নিয়ে আবুধাবির দিক থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। গেল বছর যুক্তরাষ্ট্রের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইসরায়েল। এর আগে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আমিরাত সফরে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল হয়ে যায়। রাইসা জান্নাত, সময় সংবাদ। আয়ারল্যান্ডের আবাসিক এলাকায় সড়ক দুর্ঘটনার হার রোধে রয়েছে কঠোর আইন ও তার সঠিক প্রয়োগ। কোনো চালকের দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়াকে গুরুতর অপরাধ হিসেবেও বিবেচনা করা হয় দেশটিতে। নিরাপদ সড়কের দিক থেকে ইউরোপের শীর্ষ দেশগুলোর তালিকায় রয়েছে এই দ্বীপ রাষ্ট্রটি। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। নিরাপদ সড়কে ইউরোপের শীর্ষ দেশগুলোর মাঝে 5 নম্বরে আয়ারল্যান্ড। দেশটিতে মহাসড়ক ছাড়াও আবাসিক এলাকায়ও গাড়ি চালাতে হয় অনেক আইন মেনে। চালকরা আবাসিক এলাকায় ঢুকে নির্ধারিত গতির বাইরে কেউ গাড়ি চালালে ড্রাইভিং লাইসেন্সে থাকা 12 পয়েন্ট থেকে কাটা হয় 3 থেকে 7 পয়েন্ট, সাথে 8,000 থেকে 20,000 টাকা জরিমানা গুনতে হয়। তবে সবচেয়ে গুরুতর অপরাধ হিসেবে ধরা হয় কোনো চালক দুর্ঘটনা ঘটিয়ে ওই স্থান থেকে পালিয়ে গেলে।
দুর্ঘটনার ধরন বুঝে 6 মাস থেকে 10 বছর পর্যন্ত কারাদণ্ড ও 5 লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে দেশটির আইনে। কঠোর আইন ও এর সঠিক প্রয়োগে আবাসিক এলাকায় দুর্ঘটনার হার অনেক কম বলে মনে করেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। এখানে প্রতিটি ড্রাইভার এবং পথচারী সবাই তাদের রোড মার্কিং সাইন এবং স্পিড লিমিট দেখে গাড়ি চালায়, যে কারণে এখানে দুর্ঘটনা হয় না বললেই চলে। জনবহুল আবাসিক এলাকার প্রবেশ মুখে স্পিড ব্রেকার এবং স্পিড লিমিট সাইন দেওয়া থাকে এবং সবাই এই স্পিড লিমিট মেনে চলার কারণে আবাসিক এলাকাগুলোতে সাধারণত কোনো ধরনের দুর্ঘটনা ঘটে না। শুধু ব্যক্তিকে আঘাত করলেই যে শাস্তি তা নয়, যদি কোনো জড়বস্তুকেও আঘাত করেন চালক তাহলেও 30,000 টাকা জরিমানা ও 3 মাসের জেল বা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে দেশটিতে। আয়ারল্যান্ডের আবাসিক এলাকাগুলোতে সড়ক দুর্ঘটনা অনেক কম হওয়ার মূল কারণ এখানের চালকদের অতিমাত্রায় সতর্ক হয়ে গাড়ি চালানো, পাশাপাশি পথচারী ও এলাকার বাসিন্দাদের আইন মেনে পথ চলা। কঠোর আইন ও এর সঠিক প্রয়োগে বিশ্বের প্রতিটি এলাকাই হোক নিরাপদ। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। স্বাধীনতার 50 বছর ও মুজিব শতবর্ষে জাতিসংঘ সেবা পদক পেতে যাচ্ছে বাংলাদেশ। নারীর ক্ষমতায়ন এবং জনকল্যাণমূলক কাজে অনবদ্য অবদান রাখায় সোমবার এই পদক গ্রহণ করবেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। অনুষ্ঠানটি হবে দুবাইয়ের মদিনাতুল জুমেরার এক রাজকীয় অডিটোরিয়ামে। শিবলিয়াল সাদেকের রিপোর্টে বিস্তারিত। নারীর ক্ষমতায়ন এবং জনকল্যাণমূলক কাজে অনবদ্য অবদান রাখায় বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে বিশেষ সম্মাননায় ভূষিত করতে যাচ্ছে ইউনাইটেড নেশনস সিভিল সার্ভিস। জাতীয় সংঘের এই পুরস্কার গ্রহণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। এই পুরস্কারকে বাংলাদেশের বড় প্রাপ্তি বলে উল্লেখ করেন তিনি। একটি উন্নয়নশীল রাষ্ট্রের হিসাবে আমরা আমাদের যে সীমিত সামর্থ্য এবং সীমিত সম্পদ নিয়ে আমরা যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি, আমরা মনে করি তার একটি স্বীকৃতি জাতিসংঘ আমাদের দিয়েছে। আমরা আনন্দিত। সোমবার স্থানীয় সময় রাত 9টায় দুবাইয়ের মাদিনাতুল জুমেরায় এক রাজকীয় হলরুমে জাতীয় সংঘের পক্ষ থেকে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে দুবাই ও আমিরাতের রাজ পরিবারের সদস্য ছাড়াও জাতীয় সংঘের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এদিকে এই পুরস্কার প্রাপ্তি বাংলাদেশের ভাবমূর্তি অনেকখানি উজ্জ্বল করবে বলে মত আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত আবু জাফরের। এই যে অ্যাওয়ার্ড যেটি আমরা পাচ্ছি সেটা কিন্তু সকল প্রবাসী বাংলাদেশি সহ বাংলাদেশের 16 কোটি মানুষের সকলের জন্য গর্বের একটি বিষয়। অনুষ্ঠানে বিশ্ব নেতৃবৃন্দের সামনে বাংলাদেশের অবদানকে সুন্দরভাবে তুলে ধরতে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দূতাবাস। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশের বাইরে অস্ট্রেলিয়ার সিডনিতে উড়ল বাংলাদেশের সর্ববৃহৎ মানব পতাকা। অস্ট্রেলিয়া থেকে আমিনুল রুবেলের রিপোর্ট। এবার ইতিহাসের সাক্ষী হলো অস্ট্রেলিয়ার সিডনি। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে অস্ট্রেলিয়ায় উত্তোলন করা হলো 65 ফুট ও 40 ফুট আয়তনের লাল সবুজের একটি মানব পতাকা। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের তত্ত্বাবধানে 240 জনের একটি স্বেচ্ছাসেবী দল ঐতিহাসিক এই মানব পতাকা তৈরি করে। ধারণা করা হয় দেশের বাইরে এটি সর্বপ্রথম ও সর্ববৃহৎ বাংলাদেশি মানব পতাকা। করোনা মহামারীতে গত প্রায় 2 বছর অস্ট্রেলিয়ায় বড় পরিসরে বাংলাদেশের জাতীয় দিবস পালনের সুযোগ হয়নি। তবে এখনও বিভিন্ন কঠোর নীতিমালার মধ্যেও অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউনে অভূতপূর্ব এই আয়োজনের সাক্ষী হলো প্রবাসী বাংলাদেশিরা। পতাকা উত্তোলন উপলক্ষে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনন্দঘন পরিবেশে উৎসব শুরু হয়। বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের কনসুলেট জেনারেল খন্দকার মাসুদুল আলম। উৎসবে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি অংশগ্রহণ করেন বিভিন্ন দেশের অতিথিরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য সমাপ্ত কাউন্সিল নির্বাচনে সিডনি থেকে নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান কাউন্সিলর বৃন্দ। স্থানীয় মাননীয় এমপি উইন্ডি লিন্ডসি তার ভাষণে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশিদের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশেষ আকর্ষণ ছিল স্থানীয় শিল্পীদের পরিবেশনায় নাচ, গান, কবিতা, নাটিকা, দেশীয় ফ্যাশন শো, ব্যান্ড সঙ্গীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। উল্লেখ্য, প্রায় 20 মাস অস্ট্রেলিয়ায় নিয়মিত আন্তর্জাতিক সীমানা বন্ধ থাকায় অনেক প্রবাসী বাংলাদেশি দীর্ঘদিন জন্মভূমিতে পা ছোঁয়াতে পারেনি। তাই সিডনি প্রবাসীদের কাছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতীয় পতাকার ক্ষুদ্র একটি অংশ হতে পারাও ছিল বিশেষ কিছু। এভাবেই প্রজন্ম থেকে প্রজন্ম, প্রান্তর থেকে প্রান্তর বাংলাদেশের স্বাধীনতার গৌরবময় ইতিহাস পৌঁছে যাবে। লাল সবুজের চিহ্ন দেখলেই মানুষের মনে আসবে একটি নাম, বাংলাদেশ। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রীর নির্দেশানুযায়ী দেশের প্রতিটি বিভাগে বিকেএসপির শাখা প্রতিষ্ঠার লক্ষ্যে রাজশাহী বিভাগীয় বিকেএসপির বাজেট একনেকে অনুমোদন দেওয়া হয়েছে। এমনটা জানিয়েছেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AKM মাজহারুল হক। শিগগির শুরু হবে জমি অধিগ্রহণের কাজ। এদিকে বিকেএসপির সাথে বিসিবির মাঠ সংক্রান্ত যে চুক্তি ছিল তা এরই মধ্যে শেষ হয়েছে। আবারও দীর্ঘমেয়াদী চুক্তিতে যাবে বলেও জানান তিনি। তারেক হাসান শিমুলের প্রতিবেদন। স্বাধীনতা উত্তর বাংলাদেশে ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে নিতে 1986 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। এরপর থেকে দেশের ক্রীড়াঙ্গনে অবদান রেখে যাচ্ছে প্রতিষ্ঠানটি। দিন যত গড়িয়েছে ক্রীড়াপ্রেমীদের মাঝে আগ্রহ বেড়েছে বিকেএসপির প্রতি। বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটির শাখা। এখন পর্যন্ত দেশের 6টি বিভাগে রয়েছে এই ক্রীড়া প্রতিষ্ঠানের আঞ্চলিক শাখা। সম্প্রতি ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী দেশের প্রতিটি বিভাগে বিকেএসপি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। তার ধারাবাহিকতায় রাজশাহী বিকেএসপি প্রতিষ্ঠায় বাজেটের অনুমোদন দিয়েছে একনেক। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক আমরা সেটা বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যেই 6টি ডিভিশনে আমাদের বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। রিসেন্টলি লাস্ট একনেক মিটিংয়ে রাজশাহীর জমি ক্রয়ের যে ব্যাপারটা সেটা অনুমোদন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আর এরপরে বাকি থাকবে ময়মনসিংহ ডিভিশন। সেখানে আমরা খুব শীঘ্রই জমি দেখে যাচাই বাছাই করে পছন্দ করে আমরা আমাদের প্রজেক্ট প্রোফাইল আমরা আমাদের মন্ত্রণালয়ে পাঠাবো। স্বতন্ত্রভাবে খেলোয়াড় তৈরিতে কাজ করার পাশাপাশি দীর্ঘদিন থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কাজ করে আসছে বিকেএসপি। বিভিন্ন প্রয়োজনে প্রতিষ্ঠানটির মাঠ ব্যবহার করে বিসিবি। এই সংক্রান্ত একটি চুক্তি ছিল বোর্ডের সাথে, যা এরই মধ্যে মেয়াদোত্তীর্ণ হয়েছে। বিকেএসপি আমরা বিসিবির জন্য একটি প্রোডাকশন হাউস হিসেবে কাজ করি। তো ইতিপূর্বে এমওইউ যেটা ছিল সেটা ইতিমধ্যেই ডেট শেষ হয়ে গেছে। তো আমরা নতুন করে অতি সত্বর নতুন এমওইউ করব। এই জন্য তাদের সঙ্গে কথা হয়েছে, পত্রালাপ হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে আমরা একটি দ্বিপাক্ষিক আলোচনা সভার আয়োজন করে সেখানে আমরা ফাইনাল করব যে আমরা কিভাবে তাদের কাছে চাই এবং বিসিবি আমাদেরকে কি কি দিতে পারবে। 5 বছর, 3 বছর, 4 বছর, আসলে আমরা চাই একটা দীর্ঘমেয়াদী আমরা একটা সম্পর্কে যাব বিসিবির সঙ্গে। ক্রিকেটের পাশাপাশি বিশেষ কিছু ডিসিপ্লিনকে গুরুত্ব দিয়ে কাজ করছে বিকেএসপি, যেখান থেকে আগামীর তারকা তৈরির লক্ষ্য প্রতিষ্ঠানটির। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সাভার। প্রায় চূড়ান্ত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL এর 6 দল। নেই রংপুর আর রাজশাহী। গুঞ্জন থাকলেও নেই ময়মনসিংহ বিভাগের কোনো দল। এক মৌসুম বাদে আবারও ফিরেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগের মালিকানায় থাকছে বরিশাল আর চট্টগ্রাম। থাকবে না কোনো A+ ক্যাটাগরির ক্রিকেটার। BPL এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল বলেছেন, চলতি সপ্তাহেই পুরো টুর্নামেন্টের ব্যাপারে আসবে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত। বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL এর বহু কাঙ্ক্ষিত সভা। বিকেল থেকে সরগরম হোম অফ ক্রিকেটের কার্যালয়। 8 দলের কারা সেই সৌভাগ্যবান 6 তাই জানার উন্মুখ প্রতীক্ষা। যেখানে ম্যারাথন বৈঠক শেষেও আসলো না আনুষ্ঠানিক কোনো ঘোষণা, তবে ইতোমধ্যে হয়ে গেছে 6 দলের যাচাই বাছাই। আগের মালিকানায় বরিশাল, চট্টগ্রাম আর কুমিল্লা। নতুন 3 প্রতিষ্ঠান পেল ঢাকা, খুলনা আর সিলেটের সত্ত্ব। ইনশাল্লাহ এই বছরও লাস্ট টাইমের মতো চিটাগং টিম নিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আবারও একটা ফাইট দিবে। ইনশাল্লাহ সেটার জন্য সবাইকে কিছু স্পেশাল কিছু চমক রাখবো। খেলার মধ্যে কিছু নতুন প্লেয়ার নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। গতবারের যেমন ছিল 4 জন প্লেয়ার খেলবে, এবার তো 3 জন। সো ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করছি। এখনও ড্রাফটের ডেটগুলো ফাইনাল হয়নি, হলে আর একটু গুছিয়ে আসবে। BPL এ গেলবার অংশ নিয়ে বাজিমাত করেছিল বরিশাল। এবার সাকিবকে ফিরিয়ে জন্ম দিয়েছে আলোচনা। ডাগআউটে পরীক্ষিত খালেদ মাহমুদ সুজন। বিদেশি কোটায় মুজিবুর রহমানের সঙ্গেও কথা পাকা। সাকিবের বিষয়টা আসলে বেসিক্যালি আমরা যেহেতু একজন প্লেয়ার নিতে পারবো, আমাদের তাদের সাথে কথা হয়েছে।
এটাই হচ্ছে। তারপর আমাদের সাথে কথা হচ্ছে, আমাদের দলের মানে সুজন ভাইয়ের সাথে কথা হয়েছে, সাব্বির ভাইয়ের সাথে কথা হচ্ছে। আমরা মোটামুটি ফিক্স করে রেখেছি, আমরা যখন পেপার পাবো আমরা অফিসিয়ালি ডিক্লেয়ার করব। সব ঠিক থাকলে 17 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে দলগুলোর নাম। ক্রিকেটাররা সর্বোচ্চ পাবেন 70 লাখ টাকা, বাড়ছে ক্যাটাগরির সংখ্যাও। আমাদের ইন্টারনাল ব্যাপারটাও দেখতে হবে, এটার জন্য আমরা কিছুদিন সময় নিয়েছি, যত দ্রুত সম্ভব, আর বেশি দিন নেই, যেহেতু আগামী জানুয়ারি মাসে 20 তারিখ দিয়ে বিপিএল শুরু। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা ফ্র্যাঞ্চাইজি ব্যাপারটা আপনাদের জানাই দেব। দেশের করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে 20 জানুয়ারি জমকালো আয়োজনে বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা গভর্নিং কাউন্সিলের। মাহবুব লিমন, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব-19 ক্রিকেট দলের খবর। চলতি বছর কিছু ম্যাচ খেললেও সেটাকে বিশ্বকাপের প্রস্তুতির জন্য যথেষ্ট মনে করছেন না যুবাদের কোচ নাভিদ নেওয়াজ। তবে ভারতের ত্রিদলীয় টুর্নামেন্টের ট্রফি জয় এশিয়া কাপে আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করেন তিনি। এদিকে ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন কাজে লাগিয়ে ম্যাচ বাই ম্যাচ ইতিবাচক ক্রিকেট খেলতে পারলে বিশ্বকাপের সাফল্য পাওয়া সম্ভব, এমনটাই বিশ্বাস নাভিদ নেওয়াজের। সম্প্রতি ভারত থেকে সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলার যুবারা। সাফল্য পাওয়ায় আত্মবিশ্বাসের তুঙ্গে রাকিবুল বাহিনী। এবার তাদের সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ মিশন। অনূর্ধ্ব-19 বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ, তাই শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জটা থাকছে এবার তরুণদের কাঁধে। আসছে জানুয়ারিতে সে মহারণ ওয়েস্ট ইন্ডিজে। করোনার কারণে গেল বছর ঘরে বসেই সময় কাটাতে হয় আইচ মোল্লা, তানজিদ, ইফতেখারদের। যদিও এ বছর খেলা হয়েছে কিছু ম্যাচ, কিন্তু সেটাকে বিশ্বকাপের প্রস্তুতির জন্য যথেষ্ট মনে করছেন না যুবদের কোচ নাভিদ নেওয়াজ। করোনার কারণে আমরা যথেষ্ট ম্যাচ খেলতে পারিনি, তার উপরে দলে অলরাউন্ডারের অভাব রয়েছে, সেই সাথে বোলিং নিয়েও চিন্তা আছে। তারপরও আমরা আশাবাদী, দলে বেশ কয়েকজন ম্যাচ উইনার রয়েছে। So that's the plan. It's very difficult to go to a World Cup. গেলবার কোচের আস্থার প্রতিদান দিয়ে বিশ্ব জয় করেছিলেন আকবর ইমনরা। এবার কেমন করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা? To go and do well in a World Cup and build those skills in the preparation stage. একটা টিম গঠন করতেই আগের বছরটা কেটে গেছে, তারপরও ক্যারিবীয় কন্ডিশন মাথায় রেখে সবকিছু করার চেষ্টা করছি। টিম কম্বিনেশনটাই আসল, যেটা বড় আসরে ভালো করার প্রথম শর্ত। আর ম্যাচ বাই ম্যাচ ইতিবাচক ক্রিকেট খেলতে পারলে সাফল্য পাওয়া সম্ভব। So we've been building that team combination. আগামী 14 ডিসেম্বর বিসিবিতে রিপোর্টিং এর পর রাকিবুলদের কোভিড পরীক্ষা করা হবে। এরপর 20 ডিসেম্বর এশিয়া কাপ খেলতে দুবাই যাবে যুবারা। দীপু, সময় সংবাদ, ঢাকা। সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপের খবর। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ভুটানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 3টায়। প্রথম ম্যাচে দুর্দান্ত খেলেও ড্র করেছে বাংলাদেশের মেয়েরা। নেপালের সঙ্গে দাপুটে ফুটবল খেলেও একটা গোল করতে পারেনি মারিয়া মান্ডারা। এই ম্যাচের সেই হতাশা কাটিয়ে উঠতে চায় গোলাম রাব্বানি ছোটনের দল। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 5-0 গোলে উড়িয়ে দিয়েছে ভুটানের মেয়েরা, তাই তাদের বিপক্ষে সতর্ক থাকতেই হচ্ছে ফেভারিট বাংলাদেশকে। দলের সবাই ফিট থাকায় নিজেদের প্রথম জয়ের স্বপ্ন দেখছে লাল সবুজের প্রতিনিধিরা। সেজন্য প্রথম ম্যাচের ভুল ত্রুটি কাটিয়ে উঠতে চায় বাংলাদেশ। মৌসুমের প্রথম বাজার ধরতে প্রস্তুত যশোরের গদখালির ফুল চাষিরা। ফুলের ভালো দাম পেলে ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন বলে মনে করছেন তারা। তবে আরও ঝড় বৃষ্টি ও ওমিক্রন সংক্রমণের শঙ্কাও তাড়া করছে তাদের। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। মহামারী করোনা ও আমপান ঘূর্ণিঝড়ের কারণে টানা 2 বছরে মন্দাভাব কাটিয়ে উঠতে গত কয়েক মাস ধরে পরিশ্রম করছেন গদখালির ফুল চাষিরা। ফলে এখন গোলাপ, জারবেরা, গাঁদা, গ্ল্যাডিওলাস, রজনীগন্ধা, জিপসি, রডস্টিক, চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন ফুলে ফুলে ভরে গেছে মাঠের পর মাঠ ক্ষেত। এই ফুল বিক্রি করে ক্ষতি কাটিয়ে উঠতে চান তারা। তবে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা প্রবল বর্ষণ সেই আশাকে কিছুটা বাধাগ্রস্ত করেছে। তারপরও আশাবাদী চাষিরা। তাদের মতে বর্তমান বাজার দর সন্তোষজনক। সামনের দিনগুলোতে একাধিক উৎসব থাকায় দাম আরও বাড়বে। বিজয় দিবস, সুবর্ণ নববর্ষ, এই উপলক্ষে আমরা
ক্ষেত যথেষ্ট পরিচর্যা করেছে এবং ফুলের উৎপাদনও ভালো। গাড়ি ঘোড়া এখন চালু হয়ে গেছে, এখন ফুল সব জায়গায় পৌঁছে যাচ্ছে, যার কারণে এখন বাজার ভালো। এভাবে যদি কিছুদিন দাম থাকে পিছনের লসগুলো পোষা নিতে পারবে। ফুলের বাজার ভালো থাকলেও আরও ঝড় বৃষ্টি ও অমিক্রন সংক্রমণের শঙ্কাও তাড়া করছে কৃষকদের। লকডাউন যদি দেওয়া হয় তাহলে আমাদের ফুল বিক্রি করায় খুব সমস্যা হয়ে যাবে। যদি আমরা মাল পরিবহন না করতে পারি বা লকডাউন হয়ে যায় তাহলে আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এদিকে অমিক্রণের কারণে যাতে লকডাউনের কবলে পড়তে না হয় তার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন ফুল চাষিদের নেতা। অমিক্রন করোনা কিভাবে প্রতিরোধ করা যায় সেই প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করলে আমাদের মতো এই ধরনের সেক্টর, আমাদের ফুল সেক্টরও অনেকটা রক্ষা পাবে। কৃষি বিভাগের তথ্য মতে যশোরে প্রায় ১,৫০০ হেক্টর জমিতে ১১ ধরনের ফুল চাষ করেন চাষিরা। সময় সংবাদ, যশোর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচন আসলেই অপতৎপরতা শুরু করে এক শ্রেণীর বিদেশি গোষ্ঠী, মদদ দেয় বিএনপি। দেশে পরীক্ষামূলক 5G নেটওয়ার্কের উদ্বোধনী অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয়। চট্টগ্রামে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। মাত্র ৪২ দিনে আক্রান্ত ছাড়িয়েছে অতীতের ১০ মাসের রেকর্ড। স্বাস্থ্য অধিদপ্তরকে সিভিল সার্জনের চিঠি। এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদনে জাতীয় স্মৃতিসৌধের শেষ মুহূর্তের প্রস্তুতি। ভারতের রাষ্ট্রপতির জন্য নিরাপত্তা জোরদার। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।